সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে নানা হয়রানির ঘটনা। আইনের শাসনের অভাবই দায়ী বলছেন নারী অধিকার কর্মীরা। পুলিশের অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ মানবাধিকার কর্মীদের। মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে জেএমবির। প্রমাণ মিলেছে অস্ত্র সংগ্রহের, বলছে পুলিশ। শিক্ষকদের টানা 9 দিনের কর্মবিরতি শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা শুরু। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। এবং তৃতীয় টি-20তে দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। দেশে ক্রমশ বেড়ে চলা সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানির ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। স্কুলপড়ুয়া কিশোরী থেকে বিশ্ববিদ্যালয়ের তরুণী, কর্মজীবী থেকে গৃহবধূ, কেউই এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না। সাইবার পরিসরে ক্রমশ অসহিষ্ণু হয়ে ওঠা এই পরিবেশের জন্য আইনের শাসনের অভাবকেই দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বয়সের সঙ্গে সঙ্গে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। কয়েক দশক আগেও যেখানকার নারীদেরকে বলা হতো পশ্চাৎপদ, সেখানে নারী শিক্ষা ও অগ্রায়নে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন সমাদৃত হচ্ছে পথিকৃৎ হিসেবে। শিক্ষা দীক্ষার মতো নারীরা পিছিয়ে নেই প্রযুক্তির ব্যবহারেও। সরকারি হিসেবে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 5.5 কোটি জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা 1 কোটিরও বেশি, যাদের বড় একটি অংশ আবার যুক্ত রয়েছেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। কিন্তু সাইবারের মুক্ত জগতে তারা কতটা নিরাপদে বিচরণ করতে পারছেন? আমরা এটা হ্যাক করছে, খুব অশ্লীল কিছু স্ট্যাটাস, পর্ন ভিডিও আপলোড দেওয়া হয়েছে। সম্মানের দিকটা চিন্তা করে হয়তো সবাই ওই জিনিসটা প্রকাশ করতে চায় না। আমি যদি রাস্তা দিয়েও হাঁটতে যাই বা ক্লাসেও যাই, দেখা যায় যে আমাকে অন্য দৃষ্টিতে দেখে, যে আর কোনো মেয়ে পেল না, ওকেই ধরলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে কেবল রাজধানীতেই ফেসবুক ব্যবহারকারী নারীদের শতকরা 85 জনই কোনো না কোনোভাবে সাইবার সহিংসতার শিকার হচ্ছেন। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে, প্রতিদিন তাদের কাছে যত অভিযোগ আসে তার 80 ভাগই নারী হয়রানি বিষয়ক। এছাড়া একই কারণ পাওয়া গেছে সাইবার আদালতে পড়া মামলাগুলোর সিংহভাগ ক্ষেত্রেও। এখানেই শেষ নয়, সাইবার সহিংসতা অনেক ক্ষেত্রে মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের দেয়া তথ্য অনুসারে ইন্টারনেটে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক ভয় আর লজ্জায় গত 11 মাসে দেশের বিভিন্ন এলাকায় আত্মহত্যা করেছেন অন্তত 3 নারী। এছাড়া আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত 7 জন, যাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এই স্কুল ছাত্রী। আমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল। আমি ভাবছি আমি কোনোদিন লেখাপড়া করতে পারবো না, কারণ আমি অনেকদিন পর্যন্ত স্কুলে গেছিলাম, রুম থেকে বেরোতে পারছি না। যে দেখতো সে আমার দেখে হাসি আঙুল দিয়ে ইশারা করতে, এরকম করতো। কঠোর আইন থাকার পরও সঠিক প্রয়োগ না থাকাকেই এই অবস্থার জন্য দায়ী করছেন নারী অধিকার কর্মীরা। নালিশটা দেয় না কেন, যে এটা যদি আমি কোনো অভিযোগ করি আমি কোনো রকম ফলাফল দেখতে পাবো না। নারী নির্যাতন যে কেউ করুক না কেন, তাকে একটা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে প্রযুক্তি একা একা কোনো রকম নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না। সম্প্রতি জাতিসংঘ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন যে সংখ্যক নারী ইন্টারনেট ব্যবহার করছেন তাদের 4 ভাগের অন্তত 3 ভাগ সহিংসতার শিকার হচ্ছেন। উন্নয়নশীল দেশগুলোতে এ হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলেও এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। তাই এই ব্যাপারে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে বাংলাদেশে এটি মাথা ব্যথার একটি নতুন কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পুলিশের অপরাধ তদন্তে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা থাকা প্রয়োজন, যে সংস্থাটি সব ধরনের প্রভাব মুক্ত হয়ে কাজ করবে, এমন অভিমত বিশেষজ্ঞদের। আর মানবাধিকার কর্মীরা বলছেন, কিছু পুলিশ সদস্যের কারণে এ বাহিনীর প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে সে সংকট কেটে যাবে। আফজাল হোসেনের রিপোর্ট। পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ এবং ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ নতুন কিছু নয়। পুলিশের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন বা পিএসডি রিপোর্ট বলছে, গত বছর পেশাগত অসদাচরণের দায়ে অভিযোগ উঠেছে 30,000 পুলিশ সদস্যের বিরুদ্ধে, যার মধ্যে অভিযোগ তদন্ত করে 9,958 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও শুধুমাত্র 76 জনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে প্রশ্ন রয়েছে, পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত কতটুকু নিরপেক্ষ হয় বা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কতটুকু আন্তরিক তা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এসবের ঘাটতির কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশের উপরে সাধারণ মানুষের যে আস্থা ভরসা থাকার কথা ছিল সেটা সেই মাত্রায় নাই। তার কারণ হলো পুলিশ তার যে নিয়ম নীতি রয়েছে, তার যে আচরণবিধি রয়েছে, তার বাইরে যে এমন আচরণ করছে যে আচরণের জন্য সে কোনো রকমভাবেই বিচারের সম্মুখীন হচ্ছে না, কোনো জবাবদিহিতা তাকে করতে হচ্ছে না। যেহেতু এখানে তাদের আমরা বলবো যে এখানে সংস্কার হয়নি, জবাবদিহিতার আওতায় রিলেটিভলি কম, তারা কিন্তু প্রচুর নেগেটিভ অ্যাক্টিভিটিস, ব্রাইবিং এগুলোর সাথে জড়িত। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা মনে করেন, এখন এ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কতিপয় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এজন্য দরকার নিরপেক্ষ একটি সংস্থা বা কমিটি। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, সে ব্যক্তিগতভাবেই অপরাধ করুক কিংবা পুলিশের পরিচয় দিয়েই অপরাধ করুক, সেই অপরাধের তদন্ত করার জন্য অবশ্যই পুলিশের বাইরে নিরপেক্ষ কোনো তদন্ত কমিটি করা উচিত। একটা সংস্থা করা দরকার যারা তড়িৎ গতিতে এই সমস্ত অপরাধ, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে। সেই সাথে পুলিশ নিয়োগের স্বচ্ছতা, এ সংক্রান্ত আইনের সংস্কার, কাউন্সেলিং এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে পারলেই পুলিশ পুরোপুরি জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে, এমন তথ্য পেয়েছে পুলিশ। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার নামে সশস্ত্র সংগ্রামে লিপ্ত রোহিঙ্গা সংগঠনগুলোর কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করেছে জেএমবি সদস্যরা বান্দরবানে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে 3টি অস্ত্র সংগ্রহের পর চট্টগ্রামে নিয়ে এসেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠান নামে গত 2 যুগের বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সংগঠনগুলো। অভিযোগ রয়েছে, বাংলাদেশে অবৈধ অস্ত্রের সিংহভাগে যোগান দিচ্ছে তারা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে জেএমবির কাছ থেকে পাওয়া 3টি অত্যাধুনিক অস্ত্রের রুটের অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসে জেএমবির সাথে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলোর যোগসূত্রের নানা তথ্য। রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা অস্ত্র নিয়ে তারা আলাদা একটা রাষ্ট্র কায়েম করতে চায়, এবং বাংলাদেশের যে জেএমবির বিচ্ছিন্নতাবাদী যারা জেএমবি নামে চলছে, ইসলামিক রাষ্ট্র কায়েমের অভিপ্রায়ে তারা এদেশে অস্ত্র সংগ্রহ করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার চিন্তা করছে। এইটার মধ্যে একটা যোগসূত্র পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা স্বীকার করেছে, চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার ফারদিন নিজে বান্দরবন গিয়ে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছিল। বাইরে থেকে যাতে অবৈধ অস্ত্র আসতে না পারে সেটা আমাদের তল্লাশি করা হচ্ছে, এবং এই আমাদের তল্লাশির যে দলগুলি আছে তাদেরকে আমরা শক্তিশালী করেছি। নিষিদ্ধ সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ থাকতে পারে, তবে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। আমাদের জন্য এটা নিরাপত্তার হুমকি, তবে আমি নিশ্চিত যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং এগুলো যেন কখনোই আমাদের শিকড় না কাটতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে। গত 27 ডিসেম্বর ভোরে হাটহাজারীর একটি জঙ্গি আস্তানায় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক MK11 স্নাইপার রাইফেল। এর আগে গত 23 সেপ্টেম্বর অপর একটি ঘটনায় জেএমবি সদস্যদের কাছ থেকে 2টি অত্যাধুনিক AK-22 রাইফেল উদ্ধার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন বসছে আজ। 10ম জাতীয় সংসদের 9ম অধিবেশন এটি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম কার্যদিবসে ভাষণ দেবেন। সরকারের গত 1 বছরের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরে ভাষণ দেবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। নিয়ম অনুযায়ী এই অধিবেশন দীর্ঘ হবার কথা রয়েছে। বিকেল 3:30টায় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাশ হবে। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সবশেষ 2012 সালের
24 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন। দীর্ঘদিন পর 21 জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী। নগরীর মদনমোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। অর্থমন্ত্রী এই কলেজের গভর্নিং বডির সভাপতি। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে লেখাপড়া করছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিটা তারা পেয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী বেলা 2:30টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। তার জনসভায় যোগদানকে কেন্দ্র করে নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, তোরণ আর পোস্টারে। আমাদের দৃঢ় বিশ্বাস যে সিলেটের মানুষের যে ঢল নামবে এটা জনসমুদ্রে পরিণত হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সর্বস্তরে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। ডিজিএফআই, পিজিআর, আমাদের এনএসআই সবাইকে নিয়ে মিলিয়ে আমরা খুব ইনশাল্লাহ 100% নিরাপত্তা আমরা দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর সহ 10টি প্রকল্পের উদ্বোধন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে ব্রিটেনের আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন 2021 সালের মধ্যে মধ্যম আয়ে পৌঁছাতে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে তার সরকার। সকালে রাজধানীতে ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাধারণ মানুষের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সহায়তার জন্যই আমরা বাংলাদেশে এসেছি। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের ক্ষেত্রে আমরা সরকারকে সহায়তা করব, শিশু ও নারীদের মর্যাদা রক্ষায় কাজ করব, পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশকেও সহায়তা দেবে ব্রিটিশ সরকার। এছাড়াও বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য আগ্রহী। সময় সংবাদে আরো থাকছে। ঘন কুয়াশা আর গুড়ি গুড়ি বৃষ্টিতে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। টানা 9 দিন পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কর্মবিরতি শেষে সকাল থেকে ক্লাস পরীক্ষা নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাড়তি ক্লাস নিয়ে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত 11 জানুয়ারি থেকে বেতন কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেন দেশের 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অনেকদিন বন্ধ ছিল তো আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়েছে, আশা করি এটা পূরণ হয়ে যাবে। ক্লাস করতে এসেছি, অনেকদিন পর আসলাম, মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ হয়ে গিয়েছে। এরকম ছুটি আমাদের কাম্য নয়। আমরা যেটা জেনেছি যে 3 তারিখ থেকে সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত দেওয়ার পরে যদি 15 দিন কাজ করে আবার ক্লাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেমিস্টারটা তো অনেক পিছিয়ে যাবে। শুক্র শনিবারে আমাদের মেকআপ ক্লাসগুলো করে নেই। মেকআপ ক্লাস যদি নিয়ে নেই এবং শিক্ষার্থীরাও এখানে স্বতঃস্ফূর্ত থাকেন, সেক্ষেত্রে একদিনের জন্য সেশন জট হবে না বলে আমি গ্যারান্টি দিচ্ছি। এই 8 দিনের যে ক্লাসগুলো আছে, আমাদের যে বন্ধের দিনগুলো আছে, এটা অলরেডি আগে ফরিদ স্যার বলে দিয়েছেন যে আমরা বন্ধের দিন হোক আর যেভাবে হোক আমাদের ক্লাসগুলোকে আমরা মেকআপ করে নিব। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সামিউল মুহিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাব মুহিদের কাছে। মুহিদ, বেতন কাঠামো নিয়ে যে সমস্যা চলছে সজল, সেই সমস্যা কিন্তু অনেকটাই সমাধানের পথে চলে গিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু শিক্ষকদেরকে আমরা দেখেছি যে বাংলাদেশের যে 37টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন, সেই কর্মবিরতি কিন্তু আজ শেষ হয়েছে। আজকে সকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরেছে এবং আমি দেখতে পেয়েছি যে অসংখ্য শিক্ষার্থী আছে বিভিন্ন বিভাগে যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাসে যোগ দিয়েছে। আমি কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা আমাকে জানিয়েছিল যে আসলে যে ছুটির পর নতুন বছর শুরু হয়েছে, 8 দিনের টানা যে কর্মবিরতি, সেই কর্মবিরতি
অনেকগুলো বিভাগে দেখা গিয়েছে প্রথম সপ্তাহে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কিন্তু হয়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছে যদি ক্লাসগুলো পরবর্তীতে পুষিয়ে নেওয়া হয় তাহলে আসলে তাদের খুব একটা সমস্যা হবে না। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, অনেকে আমাকে জানিয়েছে যে 8 দিনের যে তাদের কর্মবিরতি হয়েছে, যদি তারা 4টা শনিবার কিংবা 4টা যদি তারা সপ্তাহিক যে বন্ধের দিন রয়েছে সেই বন্ধের দিনে যদি তারা ক্লাস নেয় তাহলে আসলে এই ক্ষতি পুষিয়ে যাবে। কিছু কিছু বিভাগে অবশ্য এখন মিড টার্ম চলছে এবং কিছু কিছু বিভাগ আছে যেখানে আসলে মানে ফলাফল দেওয়ার জন্য শিক্ষকরা কাজ করছেন, সেই জন্য সবগুলো বিভাগই আসলে একই যে পরিস্থিতি তা কিন্তু নয়। আমি সচল একটি বিষয় আপনাকে জানাতে পারি যে 8 দিনের এই কর্মবিরতি শেষ হওয়ার পর কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে যখন আমি কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছে যে এই 9 দিনের কর্মবিরতির ফলে দেখা গিয়েছে যে কিছু কিছু বিভাগ আছে যেখানে আসলে তথ্যীয় বিষয় এবং ব্যবহারিক বিষয়গুলো পড়ানো হয়, সেই ক্ষেত্রে তারা বলছে শিক্ষকরা যদি তাদেরকে পর্যাপ্ত সহায়তা করে তাহলে তাদের যে কিছুটা ক্ষতি হয়েছে সেই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে। আমি আরেকটি তথ্য জানাতে পারি সজল যে আজকে এই 9 দিনের কর্মবিরতির পর কিন্তু দেখা গিয়েছে প্রত্যেকটি বিভাগে আজকে সকাল থেকে ক্লাস হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সমাজবিজ্ঞান অনুষদ, কলা অনুষদ এবং বাণিজ্য যে অনুষদ আছে এবং বিজ্ঞান অনুষদ আছে প্রত্যেকটি অনুষদেই আসলে আজকে ক্লাস হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি আমার চট্টগ্রামের সহকর্মী পার্থর কাছে। 9 দিনের কর্মবিরতি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাসে ফিরে এসেছেন শিক্ষকরা, সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে আমরা দেখেছি প্রচুর শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে, কিন্তু এই 9 দিন বন্ধ থাকার কারণে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসেনি। আজ সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শহর থেকে যে শাটল ট্রেনগুলো আসে শিক্ষার্থীদেরকে নিয়ে, সেই শাটল ট্রেনগুলো এসেছে এবং সেই শাটল ট্রেনগুলোতে প্রচুর শিক্ষার্থী ছিল এবং বিভিন্ন অনুষদে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা মাইক্রোবায়োলজি বিভাগ, এছাড়া ব্যবসা অনুষদ বিভাগ, এছাড়া সমাজবিজ্ঞান অনুষদেও গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি বিভিন্ন অনুষদেই কিন্তু আজকে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কয়েকটি ডিপার্টমেন্টেও কিন্তু আমরা আজকে দেখেছি যে তারা পরীক্ষাও নিয়েছে। এবং অন্যান্য ডিপার্টমেন্টে যেহেতু আজকে প্রথম দিন শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যেহেতু শিক্ষার্থী কিছুটা অনেক ক্লাসে কম এসেছে তো সে কারণে হয়তো আজকে তেমন একটা ক্লাস অনুষ্ঠিত না হলেও কিন্তু সামনের দিনগুলোতে থেকে আরো ক্লাস অনুষ্ঠিত হবে, এটি তারা বলছে শিক্ষকরা। এছাড়া শিক্ষক সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন স্বতন্ত্র পে স্কেলের দাবিতে তারা যে আন্দোলন করছে, গতকাল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর কিন্তু তারা তাদের সেই আন্দোলন, তাদের সেই কর্মবিরতি ছিল সেটা স্থগিত করেছে এবং তারা বলছে তাদের আন্দোলন কখনোই কিন্তু শিক্ষার্থীদের বিপক্ষে নয়। শিক্ষার্থীরা যাতে সেশন জেটে না পড়ে, শিক্ষার্থীরা এই কর্মবিরতির কারণে তাদের যে সেশন জেটের সৃষ্টি হয়েছে তা তারা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে কিন্তু তারা পুষিয়ে দিবেন এবং তারা বলেছেন ভবিষ্যতে যাতে তাদের আর আন্দোলন করতে না হয়, তাদের যে স্বতন্ত্র পে স্কেলের দাবিতে যে আন্দোলন করছে তেমন যাতে আর আন্দোলন করতে না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও তারা কামনা করেছে। এছাড়া আমি যদি শিক্ষার্থীদের কথা বলি, যেহেতু 2015-16 শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী যারা এসেছে তারা কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারেনি, মূলত বলা যায় তারা আজ থেকে ক্লাস শুরু করেছে। এছাড়া তাদের যে বরণ করে নেওয়ার বিষয়, সে বরণ করার জন্য সকল অনুষ্ঠান এখানে শুরু হবে এবং তাদের যে ক্লাস রয়েছে সেই সকল ক্লাসও কিন্তু শিক্ষকরা বলছেন তারা এখানে পর্যায়ক্রমে ক্লাসগুলো নিবে। তো কর্মবিরতির পরে আজকে প্রথম দিন আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় এবং শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। টানা 9 দিনের কর্মবিরতির পর শিক্ষকরা যোগ দিয়েছেন ক্লাসে, সেই সাথে শিক্ষার্থীরাও ক্লাসে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তো এই বিষয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল মুঈদ। চিহ্নিত 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিষয়ে তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান। সকালে ধানমন্ডির সেফ হোমে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের জামায়াত নেতা শামসুল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে 71-এর হত্যা, আটক ও নির্যাতনের 6টি অভিযোগের প্রাথমিক প্রমাণের প্রতিবেদন দাখিল করেছে তদন্ত বিভাগ। আমরা একটি 5 সদস্য বিশিষ্ট একটি আমাদের অফিসারদের নিয়ে প্রাথমিকভাবে তথ্যপত্র করার জন্য কি কি প্রয়োজন হতে পারে এইগুলার করার জন্য যেটা আমি কমিটি করে দিয়েছি। তারা কমিটির কাজ অলরেডি শুরু করেছে। সেইভাবে আমরা আমাদের বিভিন্ন জেলা উপজেলা তাদের মাধ্যমে যেভাবে রাজাকার লিস্ট ওদের লিস্ট এনেছি এভাবে আমরা একটা ফরম্যাট করে দেব, তাদের তথ্যপত্র আসবে। ঘন কুয়াশার সঙ্গে গত দুদিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিনাজপুর, পঞ্চগড় সহ দেশের উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন।
গতকাল রাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস ট্রাক। তীব্র শীতে খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে। দিনাজপুরে মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। জেলায় গত 12 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 12 মিলিমিটার। এদিকে ঠাকুরগাঁয়েও গতকাল সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে, যা অব্যাহত ছিল আজ সকাল পর্যন্ত। পাশাপাশি ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সারা রাতে বৃষ্টি হইতেছে, এরকম হালকা ধরনের হয়। তারপর এখন আর কি সকাল থেকে আরো ঠান্ডা একটু বাড়ে গেছে। 2 দিন থেকে বৃষ্টি আসতেছে, এই জন্য কাজে কর্মে যাচ্ছি, ছাতিটা নিতে লাগতেছে। বাচ্চা কাচ্চা কাপড় চোপড় নেই, নিজের নাই, কাজ করে খাবার না গেছে। ঠান্ডার জন্য দেখা যাচ্ছে যাত্রী বান্ধব কিছু নেই, এখানে বসে থাকি। যাত্রী হলে আমি চলবো কিভাবে? কনকনে শীতে কাজ করা যাচ্ছে না, তবু আমাদের কাজে বের হতে হচ্ছে। কদিন ঠান্ডা ছিল না, আমরা জানি না যে ঠান্ডা ছিল, কিন্তু হঠাৎ ঠান্ডা পড়ে গেল আবার। এখন কি যে হবে আবহাওয়া বলতে পারতেছি না। প্রভাব অনেক বেড়েছে, রাতে বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, জনগণের চলাচলের জন্য খুব কষ্ট, দুর্ভোগ ভুগতেছি। সরকার থেকে আমরা কোনো কিছু অনুদান পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গতকাল দুপুরের পর থেকে কিন্তু হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে রাজশাহীতে। মূলত এই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু একটু বেড়েছিল। তো এখন আমরা রাজশাহীর সাহেববাজারে আছি, সাহেববাজার 0 পয়েন্টে। এখানে কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। তো এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু অনেক সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকেই ছাতা নিয়ে বেরিয়ে এসেছেন এবং তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেটি কিন্তু তারা সারছেন। আমরা এরই মধ্যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত বেলা 12টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 41.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেলা 12টায় আজকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস এবং আর সর্বনিম্ন যেটি ছিল সেটি হচ্ছে 15.0 ডিগ্রি সেলসিয়াস। তো শীতের প্রকোপ কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা বাড়ছে এমনটাই বলছেন নগরবাসী। যদিও আমরা আবহাওয়ার অফিসের কাছ থেকে যেটি জেনেছি তেমন কোনো তারতম্য আমরা দেখিনি, তেমন নিচে নামতে দেখিনি আবহাওয়ার এই মাত্রাটি। এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে সাহেববাজারে কিন্তু এক ধরনের স্থবিরতা এসেছে। সাধারণ পথচারী এবং ছিন্নমূল মানুষ যারা, তারা কিন্তু কাজকর্ম ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। তাদের যে দৈনন্দিন কাজকর্ম সারার জন্য অনেকে বের হয়েছেন, তবে তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই বৃষ্টির কারণে তাদের কিন্তু অতিরিক্ত ভাড়া যানবাহনে দিতে হচ্ছে, এমনটাই তারা বলছিলেন। আমরা অনেকে দেখেছি যে এই বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা কেউ রেইনকোট বা কেউ কিন্তু ছাতা ব্যবহার করছেন। এখনো আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, সময় টিভির দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এক ধরনের কিন্তু হঠাৎ বৃষ্টিতে এক ধরনের স্থবিরতা নেমে পড়েছে নগর জীবনে রাজশাহীর। তো এই ধরনেরই অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই কিন্তু ছিন্নমূল মানুষেরা বলছেন যে হঠাৎ বৃষ্টির কারণে তাদের যে স্বাভাবিক আয়, দৈনন্দিন যে কাজকর্ম করে তাদের যে আয় উপার্জন হয় সেটি কিন্তু রিক্সাওয়ালা, তারপর যে বিভিন্ন যানবাহন চালকার আছেন তাদের কিন্তু এটি কমে গেছে, এমনটাও তারা বলছেন। তবে যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টির অজুহাত দিয়ে অতিরিক্ত ভাড়া তারা এই বিভিন্ন নগরবাসীর কাছ থেকে আদায় করছেন, এমনটাই বলছিলেন এখানকার নগরবাসীরা। তো এক ধরনের কিন্তু বৃষ্টির কারণে স্থবিরতা নেমে এসেছে নগর জীবনে, এমনটাই ছিল আমার কাছে এই গুড়ি গুড়ি বৃষ্টির খবর। সজল। দর্শক, হঠাৎ বৃষ্টিতে রাজশাহীর শীতের প্রকোপ বেড়েছে এবং পাশাপাশি সাধারণ জনজীবনেও একটু স্থবিরতা নেমে এসেছে কিছুটা। তো এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরও থাকছে। পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে 3 বন্দুকধারীর হামলা। এখন পর্যন্ত 2 শিক্ষার্থী সহ 5 জন নিহত, গোলাগুলি চলছে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। গতরাতে নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমানের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা সাগরের সমর্থকরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাবিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের সমর্থক ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। সাগর, সুহেল, মইনুল এরা সহ তাদের সঙ্গবঙ্গ যারা আছে সবাই আমাদের উপর এলোপাতাড়ি হামলা করছে। অভ্যন্তরীণ কুন্দল, ওর উপর আগের গ্রাজ ছিল, গ্রাজ মিটাইছে। কিছুদিন আগে মহানগরের কমিটি গেছে, সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল, তার কাছ থেকে ছোট ভাইজান হাবিব মারা গেছে, তার কাছ থেকে আপনার 50,000-এর উপরে টাকা নিছে। হয়তো এই টাকা নিয়ে কেলেঙ্কারি হয়েছে, টাকা চাইছে, হয়তো টাকা দিছে না, এই কারণে হয়তো তারা মারা হয়েছে আর কি। যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সারাশি অভিযান গতকাল রাত্রেও ঘুরছে, এখনো অভিযানটা চলমান আছে। যারা যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম টাম পাইছি আমরা। আশা করি আমরা এই 2-1 দিনের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি অস্ত্র ও ড্রোন সহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই মুহূর্তে পতেঙ্গা থানায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাব তার কাছে। কমল, ধন্যবাদ সজল। আমরা যেটা জেনেছি শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে, তারা বলেছেন দুবাই থেকে আসা চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সুলাইমান, তার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তারা যে লাগেজ তল্লাশি চালিয়ে এখানে একটি ড্রোন এবং একটি অস্ত্র সদৃশ স্ট্যান্ড গান সদৃশ অস্ত্র উদ্ধার করেছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এরপর বিষয়টি নিশ্চিত এবং তারা জিজ্ঞাসাবাদ করেছেন আটককৃত সুলাইমানকে। এরপর তারা পতেঙ্গা থানা হস্তান্তর করেছেন। আমরা দেখতে পাচ্ছি সুলাইমানকে বর্তমানে পতেঙ্গা থানা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে যে ড্রোন এবং যে অস্ত্রটি সেগুলি এখনো পর্যন্ত কাস্টমস হাউসে রেখে শুল্ক গোয়েন্দারা পরীক্ষা করছেন। আমরা কথা বলেছিলাম শুল্ক গোয়েন্দা কর্মকর্তা যে সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার যে আছে জাকির হোসেন, তিনি আমাদেরকে মূলত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যেটি ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, দুবাই থেকে আসা যে ফ্লাইটটি ছিল বাংলাদেশ বিমানে, সেই ফ্লাইটের মধ্যে যাত্রী ছিলেন শীষ সুলাইমান এবং তার গ্রামের বাড়ি পটিয়া, এবং তার কাছ থেকে মূলত এই একটি ড্রোন এবং একটি অস্ত্র সদৃশ, যিনি তার ভাষায় এটা স্ট্যান্ড গান হিসেবে তিনি বলেছেন, এবং তিনি দাবি করেছেন যে সুলাইমান আটককৃত যে জিনিসগুলো তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং কেন এনেছেন তাও তিনি ব্যাখ্যা দিতে পারেননি। এরপরে আজ তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পতেঙ্গা থানা কার্যালয়ে আমরা দেখেছি যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অপরদিকে সুলাইমান দাবি করছে তারা এটা খেলনা হিসেবে মূলত এটি এনেছিল এবং এর বিষয়ে তিনি আর কিছু বলতে পারছেন না, এবং এক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুলাইমানকে পতেঙ্গা থানা কার্যালয়ে রেখে। কিছুক্ষণ আগে তাকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা দেখেছি ইমিগ্রেশন পুলিশের যে কর্মকর্তা রয়েছেন শেখ শরীফুল ইসলাম, তিনিও কিছুক্ষণ আগে সুলাইমানকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং যে সুলাইমানের কাছ থেকে উদ্ধারকৃত ড্রোন এবং অস্ত্র রয়েছে সেগুলো এখন বর্তমানে কাস্টমস হাউসে রাখা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন তারা এই ব্যাপারে পরবর্তীতে তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং এরপর তারা জানতে চাইবেন কেন এইসব পণ্য বাংলাদেশে আনা হয়েছে। কারণ বাংলা জানেন আপনি ড্রোন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই এবং এখন পর্যন্ত এটার কোনো বৈধতা দেওয়া হয়নি, সে বিষয়ে কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত সুলাইমানকে জিজ্ঞাসাবাদ চলছে তিনি কেন এইসব পণ্য বাংলাদেশে এনেছেন। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের পতেঙ্গা থানা থেকে সর্বশেষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি অস্ত্র ও ড্রোন সহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। পতেঙ্গা থানা থেকে এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। কর ও শুল্ক ফাঁকির সাথে জড়িতদের তালিকা এবং ট্যাক্স কমপ্লায়েন্স ফাইল তৈরির উদ্যোগ নেয়ার পর কর ফাঁকি কমে গেছে বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। বুধবার রাজধানীর আইডিইবি ভবনে বাণিজ্যিক অর্থ পাচার প্রতিরোধে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের 2 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান একথা বলেন। বিদেশে অর্থ পাচার একটি কঠিন সমস্যা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অনেক সময় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচারে পরিবেশ তৈরি করে দেয়। চট্টগ্রাম বন্দর দিয়ে কোকেন ও জাল মুদ্রা পাচারের সাথে আন্তর্জাতিকভাবে অর্থ পাচারের সংযোগ রয়েছে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এখন বড় বড় প্রতিষ্ঠানের ট্যাক্স কমপ্লায়েন্স আর প্রোফাইল তৈরি করবে এবং তাতে অনেকে আটকে উঠেছেন যারা সৎ ব্যবসায়ী
তারা এগিয়ে এসছেন। আমরা একটা বার্তা পৌঁছে দিয়েছি যে এসব বিষয় এক সময়ে যেখানে যারা অপরাধ সংগঠন করতেন বা কর ফাঁকি দিতেন বা রাষ্ট্রকে বঞ্চিত করতেন তাদের স্মার্টনেস বেশি ছিল, এখন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে চালিয়ে গেছে। বাণিজ্য মেলায় ক্রেতা বিক্রেতা আর ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে সব ধরনের ব্যাংকিং সেবা নিয়ে হাজির হয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। গ্রাহক সেবার পাশাপাশি নিজেদের প্রচারণাকেই মুখ্য উদ্দেশ্য বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। আর গ্রাহকদের বক্তব্য, নগদ টাকা বহনের ঝামেলা এড়ানো সহ যে কোনো মুহূর্তের প্রয়োজন মেটাতে পেরে সন্তুষ্ট তারা। শেরেবাংলা নগরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে এসে সাজিদ রাজুর রিপোর্ট। উপচে পড়া ভিড় আর বেচা বিক্রির যেন কমতি নেই এবারের বাণিজ্য মেলায়। কেনাকাটা করতে করতে পকেটে টান পড়লে অসুবিধা নেই। টাকা তোলার এটিএম বুথ সহ হাজির সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই স্টল প্যাভিলিয়নের কেনাকাটার ব্যস্ততার ফাঁকে গ্রাহকদের আগমন ঘটছে এখানে। যেহেতু আমার পকেটে কার্ড আছে, তো এটা খুব ইজিলি আমি এবারে আমার টাকা পেয়ে যাচ্ছি, আমি লেনদেনটা করতে পারলাম, আমার কেনাকাটাটা সম্পন্ন করতে পারবো। কিছুক্ষণ আগে মেসেজ পেলাম যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো টাকাটা চেক করার জন্য আসছি আমি। ইনভেস্টমেন্ট কিভাবে করে, তাদের অ্যাপ্রাইজাল কিভাবে করে, কত পার্সেন্ট পর্যন্ত লোন ভ্যালু পর্যন্ত লোন দেয়, এই সমস্ত জানার জন্য। দিন শেষে বিভিন্ন স্টল আর প্যাভিলিয়নে লেনদেন হয় লাখ লাখ টাকা। বেচা বিক্রির উপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ সহ নানা কারণে ব্যবসায়ীদের দরকার হয় ব্যাংকের। সে চাহিদাও পূরণ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সেই সঙ্গে থাকছে টাকা উত্তোলন, জমা দেওয়া সহ স্বাভাবিক সেবার পাশাপাশি মেলা উপলক্ষে বিশেষ সুবিধা। এমকেস সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবে এবং অ্যাকাউন্ট খুলতে পারবে। যারা স্টলের মালিক আছেন, বিক্রি করা অর্থ আমাদের এখানে জমা দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বাসায় যাচ্ছে। মেলায় তো সব জায়গা থেকে অনেক ধরনের মানুষ আসে, অনেক শ্রেণীর মানুষ আসে। সবার কাছে নিজেদের পরিচিতিটা তুলে ধরাটা একটা মূল উদ্দেশ্য। যত বিক্রি হয় তার উপর দোকান প্যাভিলিয়ন এবং স্টল মালিকগণ বেড দিয়ে থাকে, ওই বেডটা আমাদের সোনারগাঁয়ে কালেকশন করে থাকি। মেলায় আগতদের লেনদেন ও অন্যান্য তথ্য প্রদানের পাশাপাশি নিজেদের নানা স্কিম ও সেবা সম্পর্কে গ্রাহকদের জানানোর উদ্দেশ্য থেকেও ব্যাংকগুলোর মেলায় অংশগ্রহণ বলেও জানালেন ব্যাংক প্রতিনিধিরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 20তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সানবীর রুপুল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপুল, সজল, বাণিজ্য মেলার 20তম দিনের আজকে সকালের যে প্রহর, সেই সকালের প্রহরটি তুলনামূলক লোকজন কম থাকলেও ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে যে মূল ফটকটি আছে, সেই মূল গেটের কিন্তু এখন প্রচুর পরিমাণ ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ লোকজন কিন্তু আসছেন। এবং মেলার দিন যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষজনের আনাগোনা বাড়ছে এবং আগ্রহও বাড়ছে এই মেলাকে কেন্দ্র করে। এবং প্রতি বছর মাসব্যাপী এই বাণিজ্য মেলা কিন্তু দেশি এবং বিদেশে যে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন বসে, সেই স্টল এবং প্যাভিলিয়নকে ঘিরে কিন্তু মানুষজনের আগ্রহের কমতি নেই। এবং সারা বছরে বিভিন্ন শপিং মল বা মার্কেটগুলোতে যে ধরনের পণ্য তারা পেয়ে থাকেন, এখানে এসে একই সঙ্গে অনেকগুলো পণ্যের স্টল এবং নতুন নতুন পণ্যের যে সমাহার, সেই পণ্যের সমাহার কিন্তু এখানে দেখতে পেয়ে ক্রেতারাও বেশ আগ্রহী হয়ে ওঠেন। শুধুমাত্র মেলায় যে সবাই কিনতে আসেন ঠিক তা নয়, মেলায় এছাড়াও যে অন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। যেমন ধরেন বিভিন্ন স্পেশাল প্যাভিলিয়ন আছে, সেখানে ছোটদের বা বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে মিনি পার্কের মতো একটি ব্যবস্থা আছে, খাবারের রেস্তোরাঁ, এরকম যে সমস্ত ব্যবস্থা আছে সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু মানুষজন এখানে আসেন যে শুধুমাত্র কেনাকাটার জন্য নয়, একটু মেলায় ঘুরতে আসা। নাগরিক জীবনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য ঢাকার মানুষজন তারা কিন্তু মেলাকে বেছে নিয়েছেন। তো এছাড়াও শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরের লোকজনও কিন্তু আসতে দেখেছি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে। এবং ঢাকার বাইরের যে লোকজন আসছেন তারা বিশেষ করে ঢাকার আশপাশের অঞ্চল অর্থাৎ নরসিংদী, গাজীপুর বা মানিকগঞ্জ, এই সমস্ত অঞ্চলের লোকজন যারা আসছেন তারা কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করছেন যে ঢাকার যে যানজট, সেই যানজট এড়ানোর জন্য। আর এছাড়া বাণিজ্য মেলার যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে বিদেশি স্টলগুলো তাদের যে পণ্য নিয়ে এসছেন, সেই পণ্যের মধ্যে ক্রেতারা তারা কিন্তু একটি নতুনত্বর খোঁজ করছেন। আর পাশাপাশি বাণিজ্য মেলার আয়োজনের যে আরেকটি লক্ষ্য, সেটি হচ্ছে গিয়ে রপ্তানি আদেশ পাওয়া। সেই রপ্তানি আদেশ পাওয়ার জন্যই এই বাণিজ্য মেলা কিন্তু একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এবং গত বছরও 1000 কোটি টাকার বেশি কিন্তু রপ্তানি আদেশ পাওয়া গেছে এবং এবছরও কিন্তু সেরকম প্রত্যাশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজক কমিটি।
তো এছাড়া বাণিজ্য মেলার আজকের যে পরিস্থিতি তাতে একটু বিশৃঙ্খলার মতো আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে বাইরের যে স্টলগুলো বা বাইরের যে হকার তারা কিন্তু মেলায় প্রবেশ করা নিষেধ করা হয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে। তবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ছোটোখাটো দোকান কিন্তু আমি দেখতে পেয়েছি মেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মেলার এখনকার মতো যে পরিস্থিতি সেটি হচ্ছে লোকজন আস্তে আস্তে করে আনাগোনা বাড়ছে এবং বিকেল নাগাদ হয়তো মেলা আরও জমজমাট রূপ ধারণ করবে। সজল, এই ছিল এখনকার মতো মেলার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। তিনি জানাচ্ছিলেন মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতির খবরাখবর। রাজধানীর পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সপ্তাহব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন 31 নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম। সকালে মৌলভীবাজারের আলী হোসেন খান রোডে নর্দমার ময়লা পরিষ্কার করা হয়। অভিযানের সময় নর্দমার উপর অবৈধভাবে স্থাপিত ফুটপাতও ভেঙে দেওয়া হয়। এলাকার পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানান কাউন্সিলর রফিকুল ইসলাম। এ সময় তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এখানে নানাবিধ বর্জ্য সমস্যা রয়েছে, এখানে ড্রেনেরও কিছু সমস্যা রয়েছে। আমরা এখানে অনেক প্রবলেম তারপরে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাচ্ছি এলাকাটাকে যাতে নিট অ্যান্ড ক্লিন করা যায়। সময় সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে যাওয়ার পথের আয়োজনে আজ ছিল নোয়াখালী জেলা। জানতে চেষ্টা করেছে দর্শকের মতামত, অভিযোগ, সমালোচনা। সকালে নোয়াখালী পৌঁছায় সময় সংবাদের দলটি। এ সময় সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলার সমস্যা কতটুকু তুলে ধরতে পেরেছে তা জানতে চাওয়া হয় দর্শকদের কাছে। সেই সাথে সেসব সমস্যার সমাধান হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসা করেন দর্শকরা। সাধারণ মানুষ এবং মাটি সমস্যা থাকে বা সেই সমস্যাগুলো সমাধানে আমরা কি ধরনের ন্যায্য যে পাওনাটা আছে। তো সময় টিভি যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এগুলো যেন খুব বেশি বেশি করে চলে। নদীর পাড়ের যে জেলেরা আছে, যে কৃষকরা আছে, তাদের নিত্যদিনকার যে সংগ্রাম, তাদের জীবনের যে চ্যালেঞ্জ, এগুলোর জন্য আসলে আমরা সমাধানের পথটা কি হবে, তাদের মতামতটা কি। সাধারণ মানুষ এবং মাটি মানুষের কথা বলতে হবে। আর নোয়াখালীতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল, সময়ের দাবি পূরণের জন্য আরো বহুমুখী প্রোগ্রাম থাকা উচিত। এই চ্যানেলটাতে যদি খেলার ব্যাপারে যদি নিউজগুলো করা হয় এবং বিভিন্ন জায়গায় যদি খেলাগুলো যে প্লেয়ার তুলে উঠে আসছে তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলোতে যদি পার্টিসিপেট করে তাতে করে মানুষের আরো আগ্রহ বাড়বে। একটা মিডিয়া সমাজের বিভিন্ন রকম অসঙ্গতি যেমন তুলে ধরে, পাশাপাশি কিছু সম্ভাবনার বিষয়গুলোও তুলে ধরে থাকে। সময় টিভি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বাইরের খবর। পাকিস্তানের পেশোয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় এক শিক্ষক ও 2 শিক্ষার্থী সহ 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার সকালের দিকে কয়েকজন বন্দুকধারী ক্যাম্পাসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে গণমাধ্যম। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে 2 জন বন্দুকধারীও মারা গেছে। চরসাদ্দা এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ক্যাম্পাসে বিপুল পুলিশ মোতায়েনের পাশাপাশি শুরু হয়েছে অভিযান। পুলিশি অভিযানে 2 বন্দুকধারী নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। এছাড়া বন্দুকধারীদের গুলিতে আহত হয় কয়েকজন পুলিশ সদস্য। হামলার সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় 3,500 মানুষ অবস্থান করছিল। গুলির শব্দ শুনে অনেককেই ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। তবে এ ঘটনায় বন্দুকধারীরা কাউকে জিম্মি করেছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। আজ তৃতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে কঠিন হলেও সিরিজ বাঁচাতে মরিয়া জিম্বাবুয়ে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে খুলনা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। রঙিন পোশাকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় উদ্যান খুলনার এই শেখ আবু নাসের স্টেডিয়াম। কারণ এই মাঠে এখনও অপরাজিত টাইগাররা। সেই সাথে ক্রিকেটের এই প্রিয় ক্যানভাসে অনন্য এক অর্জনের সামনে বাংলাদেশ। তা হলো টেস্ট খেলুড়ে প্রথম কোনো দলের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি।
জয়টা মূল লক্ষ্য হলেও অন্দরমহলের খবর হলো আসন্ন দুটি মেগা আসরকে সামনে রেখে দল নির্বাচনে যত গবেষণা বাংলাদেশ ক্রিকেট দলের। তাই অনুশীলন পর্ব শেষে বৈঠকে নির্বাচক, কোচ ও অধিনায়ক। জানা গেছে বিপিএল আবিষ্কার আবু হায়দার রনি আর চমক জাগিয়ে অলরাউন্ডার মুক্তার আলীর অভিষেক প্রায় নিশ্চিত। গুঞ্জন শোনা যাচ্ছে মুশফিকের জায়গায় ইমরুলের থেকে এগিয়ে আরেক নয়া মুখ মোসাদ্দেক সৈকত। নতুনদের ভিড়ে ফলাফল উল্টে যাবে না এমন ভয় উড়িয়ে দিলেন সৌম্য সরকার। যারাই নতুন আসতেছে অবশ্যই তারা টিমের সাথেই খেলবে এবং ভালো করার চেষ্টা করবে, আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওদের জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। গেল ম্যাচে 45টি ডট বল দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা, তাই স্ট্রাইক রোটেট করার মনোযোগ পরের ম্যাচে। একটা ওভারে যদি 4 চলে আসে, একটা সিঙ্গেল হলে মনে তার সাথে সাথে একটা রান বাড়ে বা স্ট্রাইক রোটেট হয়। লাস্ট ম্যাচটা আমার একটু ওই সিঙ্গেলটা একটু কমই নিতে পারছি। চেষ্টা করব সামনের ম্যাচগুলো যদি সিঙ্গেলটার উপরেও বেশি মনোযোগ দিয়ে বাকি বলটা কভার করা যায়। অন্যদিকে অতিথি জিম্বাবুয়ে আছে পাহাড় সমান চাপে। এবার সিরিজ হারলে অনেক রেটিং পয়েন্টও খোয়াতে হবে ডেভ হোয়াইটমোরের দলকে। এমন কঠিন বাস্তবতায় ভিন্ন কৌশলে স্পিন দিয়ে বাংলার বাগদের কাবু করতে চাইছে জিম্বাবুয়ে। তাই সামর্থ্যের শেষটুকু দিয়ে সিরিজ আর মান বাঁচাতে মরিয়া তারা। 2-0 পিছিয়ে আমরা দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষেও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম। আবারও একই অবস্থায় বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও শেয়ারটা দিয়ে চেষ্টা করবে ছেলেরা। নতুন বছরটা উপভোগ করতে পারছে না জিম্বাবুয়ে, কারণ 2016 সালে এখনো জয়ের মুখ দেখেনি তারা, আর বাংলাদেশ টানা জয়ের ধারা বজায় রাখতে চায়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। দর্শক, এই মুহূর্তে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি-20 শুরুর আগে সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। ধন্যবাদ সজল, আপনি যেমনটা বলছিলেন সেটা হচ্ছে খেলা শুরু হতে এখনো 2 ঘন্টার অধিক সময় বাকি, কিন্তু এর আগেই কিন্তু শেখ আবু নাসের স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় দর্শকরা ইতিমধ্যে এসে ভিড় করেছেন। তাদের জন্য গেট খুলে দেওয়া হবে। আমি কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি, 1টা থেকে গেট খুলে দেওয়া হবে, তারপর প্রবেশ করতে পারবেন। এর আগে আমি যদি সজল আপনাকে একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, একটা চমক ঘুরতে যাচ্ছে আজকের ম্যাচকে ঘিরে। যে একাদশ বাংলাদেশ আজকে নামাতে যাচ্ছে সেখানে অন্তত 5টি পরিবর্তন আছে। অভিষেক হবে ক্রিকেটের পাশাপাশি কিন্তু 3 জনের একেবারে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে। 5টা পরিবর্তনের কথা যদি আপনাকে আমি বলি, সেক্ষেত্রে তামিমের জায়গায় খেলবেন ইমরুল, এমন একটা আমরা কথা শুনতে পাবো। সৈকত আছেন, তারপর মুক্তার আলী আছেন, পাশাপাশি খেলবেন মোহাম্মদ শহীদ। এই 5 জনকে আজকে পরিবর্তন করে খেলানো হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। সবকিছু মিলে একটা পরীক্ষা নিরীক্ষার জন্য এই সিরিজটা, যে কারণে আসলে আজকে ব্যাপক একটা পরিবর্তন নেই, বাংলাদেশ দল মাঠে নামবে। আর একটা বিষয় বলি যে 4 জন অভিষেক, আসলে আন্তর্জাতিক ক্রিকেটে এইরকম ঘটনা খুবই কমই দেখা যায়। এর আগে 2012 সালে বাংলাদেশের অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ম্যাচে 4 জনের, সেটাও কিন্তু এই খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ফলাফল বাংলাদেশের পক্ষে ছিল। আজকেও 4টা পরিবর্তন নিয়ে 4 জন অভিষেকের মাধ্যমে বাংলাদেশের পক্ষে থাকবে ফলাফলটা। সজল, একটা বিষয়, যখন আমি পরবর্তী লাইভে আসবো তখন ব্যাটিং অর্ডারটা কীরকম হবে তার বিস্তারিত জানাবো আপনাকে। সজল, ফিরছে আপনার কাছে। দর্শক, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি-20 শুরুর আগের সবশেষ খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাইবার সহিংসতার সবচেয়ে বড় শিকার নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে নানা হয়রানির ঘটনা। আইনের শাসনের অভাবই দায়ী বলছেন নারী অধিকার কর্মীরা। পুলিশের অপরাধ তদন্তে নিরপেক্ষ সংস্থা করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ মানবাধিকার কর্মীদের। মিয়ানমার ভিত্তিক রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে জেএমবির। প্রমাণ মিলেছে অস্ত্র সংগ্রহের, বলছে পুলিশ। শিক্ষকদের টানা 9 দিনের কর্মবিরতি শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা শুরু। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। এবং তৃতীয় টি-20তে দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হোয়াইট ওয়াশের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং
যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।